অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ আমিরুল ইসলাম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের গণিতের এক বিশেষ শাখা নিয়ে আলোচনা করব, সেটা হলো ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি ইংরেজি শব্দ ট্রাইগোনোমেট্রি। এই ট্রাইগোনোমেট্রিকে আমরা তিনটি অংশে ভাগ করতে পারি। সেটা হলো গ্রিক শব্দ ট্রাই মানে তিন, তারপরে গণ অর্থ ধার বা ভুজ বলা যায়, আর হলো মেট্রি আছে মেট্রন থেকে, যার মানে হলো পরিমাপ। তাহলে ট্রাইগোনোমেট্রির দ্বারা বোঝা যাচ্ছে তিন ধার পরিমাপ। মূলত ত্রিকোণমিতি সমকোণী ত্রিভুজ নিয়ে আলোচনার বিষয়। তা আমরা সমকোণী ত্রিভুজের তিনটে বাহুর নাম জানি, সেটা হলো কি অতিভুজ, ভূমি এবং উন্নতি বা লম্ব। তা এইটা যে কোনো ত্রিভুজের অনুভূমিক অবস্থানের জন্য ঠিক আছে, যে কোনো ত্রিভুজের অনুভূমিক অবস্থানের জন্য ঠিক আছে, কিন্তু সূক্ষ্মকোণের প্রেক্ষিতেও এই সমকোণী ত্রিভুজের নামগুলো একটু অন্যরকম হয়। যেমন অতিভুজই থাকবে। এই অতিভুজটা হলো সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহু, অথবা সমকোণী ত্রিভুজের সবচাইতে বৃহত্তম বাহু। আর বিপরীত বাহুটা হচ্ছে সূক্ষ্মকোণের সরাসরি বিপরীত বাহু। অর্থাৎ একটা কোণ তৈরি করতে দুইটা বাহু দরকার হয়। আর আমরা জানি ত্রিভুজের তিনটা বাহু থাকে, অর্থাৎ যে কোণটা তৈরি করতে যে বাহুটার দরকার হয় না, সেটাই হলো প্রদত্ত সূক্ষ্মকোণের বিপরীত বাহু। আর একটা আছে সন্নিহিত বাহু। এই সন্নিহিত বাহুটা হলো প্রদত্ত সূক্ষ্মকোণ সৃষ্টিকারী একটা বাহু। ঠিক আছে, আমি একটা চিত্রের মাধ্যমে আমি তোমাদের বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি। আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকাই। এটা হলো সমকোণের চিহ্ন। মনে করি এ বি সি একটা সমকোণী ত্রিভুজ, যার এই সি কোণটা হলো সমকোণ। ঠিক আছে, তো আমরা ধরি এখানে আমরা জানি সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত বাদ বাকি কোণ দুইটা হলো সূক্ষ্মকোণ। তা আমরা ত্রিকোণমিতিতে যে সূক্ষ্ম কোণগুলি পরিমাপ করব, সেই সূক্ষ্ম কোণগুলি যে সমস্ত প্রতীকের দ্বারা ব্যবহার করব, অক্ষর প্রতীক, সেগুলো হলো গ্রিক শব্দ আলফা, বিটা, গামা কিংবা থিটা, ফাই, ওমেগা ইত্যাদি। ঠিক আছে, আলফা, বিটা, গামা, থিটা, ফাই, ওমেগা ইত্যাদি। তা আমরা ধরি এইখানে এই একটা সূক্ষ্মকোণ, এই সূক্ষ্মকোণটা হলো থিটা। অর্থাৎ আমরা জানি যে সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত আর বাদ বাকি যে কোণ দুইটা থাকবে, সেই কোণ দুইটা হলো সূক্ষ্মকোণ। তাহলে এখানে এই বি কোণটা হলো সূক্ষ্মকোণ, এই সূক্ষ্মকোণটাকে আমরা ধরে নিলাম থিটা। তাহলে থিটা কোণের প্রেক্ষিতে এখানে অতিভুজ হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই সমকোণের সবচাইতে বড় বাহু, সমকোণী ত্রিভুজের সবচাইতে বড় বাহু হলো এ বি, তাহলে অতিভুজ হবে এ বি। আর বিপরীত বাহু এই থিটা কোণ, অর্থাৎ এই বি কোণটা তৈরি হইতে কি বাহু লাগছে, এই এ বি আর বিসি। তাহলে কোন বাহুটা কাজে লাগে না, এসি, তাহলে এসি হবে হলো বিপরীত বাহু। আর সন্নিহিত বাহু এই সূক্ষ্মকোণ তৈরি হয়েছে, আমরা জানি এ বিটা হলো কি অতিভুজ। তাহলে এই সূক্ষ্মকোণের সাথে সরাসরি জড়িত যে বাহুটা, সেটা হলো কি বিসি, অর্থাৎ এখানে সন্নিহিত বাহু হবে বিসি। দেখো, অনুভূমিক অবস্থানের জন্য আমরা আগে জানতাম যে অনুভূমিক অবস্থানের জন্য এটাকে আমরা বলছি উন্নতি বা লম্ব।
উন্নতি বা লম্ব, আর এটাকে আমরা বলছি ভূমি, আর এটা আমরা জানি অতিভুজ। কিন্তু সূক্ষ্মকোণের প্রেক্ষিতে আমাদের এই সমকোণী ত্রিভুজের নামগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, অর্থাৎ এই সূক্ষ্মকোণের প্রেক্ষিতে আমরা বিপরীত বাহুকে বলতে পারি লম্ব, আর সরাসরি অতিভুজের সাথে যে বাহুটা থাকে সেটাকে বলে সন্নিহিত বাহু। সন্নিহিত মানে কি? সহিত, সাথে লাগানো আছে যে বাহুটা। আচ্ছা, এরপরে দেখো, আমি যদি এটা অনুভূমিক অবস্থানের জন্য এটা সবসময় এইরকমই থাকবে, কিন্তু যখন আমরা কোণটা যদি এইখানে আমরা আর একটা কোণ নিলাম, মনে করি এই কোণটা হলো ফাই, দেখো ফাইয়ের প্রেক্ষিতে তখন কিন্তু বিপরীত বাহু এবং সন্নিহিত বাহুটা চেঞ্জ হয়ে যাবে। কি হবে? ফাই কোণের প্রেক্ষিতে অতিভুজ ঠিকই থাকবে, অতিভুজ সমান সমান এ বি। এরপরে বিপরীত বাহু অর্থাৎ এই ফাই কোণের বিপরীত বাহু কত? বিসি। এবং সন্নিহিত বাহু তাহলে দেখে আমরা এই ফাই কোণটা তৈরি হয়েছে কি? এ বি আর এসি। এখানে এ বিটা অতিভুজ, তাহলে অন্য বাহুটা কত? এসি, অর্থাৎ এই এসি। আচ্ছা, তাহলে ফাই কোণের প্রেক্ষিতে, অর্থাৎ এই ফাই কোণটা এখানে এ কোণ, তা ফাই কোণের প্রেক্ষিতে অতিভুজ এ বি, অতিভুজ ঠিকই থাকবে। এখন বিপরীত বাহু অর্থাৎ ফাই কোণের বিপরীত বাহু, ফাই কোণটা তৈরি হয়েছে এ বি এবং এসি বাহু দ্বারা, তাহলে বাকি আছে কি? বিসি বাহু। তাহলে এই বিসি বাহুটা হবে বিপরীত বাহু, এবং সন্নিহিত বাহু হবে এসি, অর্থাৎ এই সন্নিহিত বাহু অর্থাৎ সহিত, অর্থাৎ সূক্ষ্মকোণের সহিত যে বাহুটা আর কি। তো এখানে আমরা জানি অতিভুজ তো অতিভুজি, তাহলে অপর বাহুটা কত? এসি, অর্থাৎ এই এসিটা হবে সন্নিহিত বাহু। এখন তোমাদের আমি বিপরীত বাহু কিভাবে বের করতে হয় এর একটা সঠিক একটা সহজ নিয়ম আছে, কিভাবে কোণের বিপরীত বাহু বের করতে হয়। যেমন এই ত্রিভুজের তিনটে কোণ এ বি সি, তারপরে এ সি বি এবং বিএসি, তাহলে এই কোণগুলোর বিপরীত বাহু কিভাবে বের করতে হয়? একদম সহজ, শুধু এই কোণটা এই মধ্যের অক্ষরটা বাদ দিয়ে দিবে। মধ্যের অক্ষর বাদ দিলে কি থাকে? এসি। এখানে থাকে কত? এ বি, আর এখানে থাকে কত? বিসি। এইগুলো এই কোণের বিপরীত বাহু, অর্থাৎ কোণ এ বি সি এর বিপরীত বাহু এসি, কোণ এসি বি এর বিপরীত বাহু এ বি, এবং কোণ বিএসি এর বিপরীত বাহু বিসি। ঠিক আছে? তাহলে আসলে ত্রিকোণমিতি কিন্তু সমকোণী ত্রিভুজের যে তিনটা বাহু আছে, এই তিনটা বাহুর বিভিন্ন অনুপাত, এই তিনটে বাহুকে দুইটা বাহু করে অনুপাত নিয়ে মোট 6টা অনুপাতে সাজানো হয়। যাই হোক, আমরা যদি ত্রিকোণমিতি শিখতে চাই তাহলে আমাদের এই সূক্ষ্মকোণের প্রেক্ষিতে অতিভুজ, বিপরীত বাহু এবং সন্নিহিত বাহু কি সেটা জানতে হবে। যদি না জানি তাহলে কিন্তু আমরা ত্রিকোণমিতি ভালো করে বুঝতে পারবো না। তখন এই সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা এগুলো খুবই বিরক্তিকর একটা শব্দ হয়ে দাঁড়াবে। আসলে এগুলোর যে একটা মানে আছে সেটা তুমি যদি না জানতে পারো, তোমরা যদি না জানতে পারো তাহলে কিন্তু এটা তোমার কাছে খুব বোরিং একটা বিষয় লাগবে। কিন্তু ত্রিকোণমিতি কিন্তু খুবই সহজ একটা বিষয়। যাই হোক, এখন আমি তোমাদের কিছু উদাহরণ দিয়ে এই কিভাবে বিপরীত বাহু, সন্নিহিত বাহু এবং অতিভুজ বের করতে হয় তোমাদের মূল বইয়ের 176 পৃষ্ঠার কাজের কিছু অঙ্ক আছে। পৃষ্ঠা 176-এ কিছু কাজের অঙ্ক আছে, আমি সেইখান থেকে কিছু করতেছি। আচ্ছা, আমি একটু কঠিন দিয়েই শুরু করি। যেমন 6 নম্বর একটা চিত্র আছে, এটার নাম আছে হলো ত্রিভুজ, অর্থাৎ এটা বাহুর নাম হলো DER। এই কোণটার নাম থিটা, আর এই কোণটার নাম হলো ফাই। এখন আমরা এই থিটা কোণের প্রেক্ষিতে এবং ফাই কোণের প্রেক্ষিতে, এবং ফাই কোণের প্রেক্ষিতে এই সমকোণী ত্রিভুজের তিনটা কোণটা কি সেটা আমরা বের করব। যেমন
থিটা কোণের প্রেক্ষিতে, থিটা কোণের প্রেক্ষিতে অতিভুজ। তাহলে এখানে দেখতেছি আমরা ঠিক আর এটা হলো সমকোণ, তাহলে এর বিপরীত বাহু কত ডি, তাহলে অতিভুজ হবে কত ডি। এরপরে সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু, তাহলে সন্নিহিত বাহু অর্থাৎ এই অতিভুজের সাথে যে বাহুটা আছে, তাহলে অতিভুজের সাথে এই থিটা করে কোন বাহুটা আছে, এই বাহু, এবং এই বাহুর মান কত ই। এবং তাহলে বিপরীত বাহু তো অটোমেটিক আমরা বুঝতেই পারতেছি, বিপরীত বাহু সমান সমান হলো টি ই, এটা হলো আর, ঠিক আছে। তাহলে এটা হলো আর। এরপরে তাহলে আমরা বের করে দেবো। এবং দেখো তোমরা যদি এইভাবে খেয়াল করো, এই থিটা কোণের প্রেক্ষিতে বিপরীত বাহু, থিটা কোণটা তৈরি হয়েছে এই ডি আর ই বাহু দ্বারা, তাহলে বাকি আছে কোন বাহু, আর বাহু, এটাই তাহলে হবে বিপরীত বাহু। এবং ফাই কোণের প্রেক্ষিতে, এটা আমরা করলাম থিটা কোণের প্রেক্ষিতে, এখন আমরা করব ফাই কোণের প্রেক্ষিতে। তাহলে ফাই কোণের প্রেক্ষিতে, ফাই কোণের প্রেক্ষিতে অতিভুজ, অতিভুজ যা আছে তাই দেখবে। মনে রাখবা যে সমকোণী ত্রিভুজের অতিভুজ কখনো চেঞ্জ হবে না, কিন্তু সূক্ষ্মকোণের প্রেক্ষিতে বিপরীত বাহু এবং সন্নিহিত বাহুর মানটা চেঞ্জ হয়। তাহলে এখন সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু খেয়াল করো, তাহলে এই ফাই কোণের প্রেক্ষিতে সন্নিহিত বাহু, তাহলে আমাদের অতিভুজ চলে গেল এবং অতিভুজের সাথে কোন বাহুটা আছে আর, তাহলে এখানে সন্নিহিত বাহুটা হবে আর। আর বিপরীত বাহু অটোমেটিক্যালি ই, বিপরীত বাহু ই, ঠিক আছে। আচ্ছা আমি আর একটা করি, আর একটা ডি নম্বর, আচ্ছা ডি নম্বরই করি, ডি নম্বর চিত্রটা লিখে নেই। এটা হলো সমকোণ এবং মান আছে আই জে এইচ, জে এইচ, এইটা হলো আমাদের হলো ডি নম্বর। এবং এখানে এইচ কোণটা হলো ফাই, এইচ কোণটা হলো ফাই, আর জে কোণটা হলো থিটা, ঠিক আছে। এখন আমরা বাহুর সাহায্যে বের করব। খেয়াল করো, তাহলে থিটা কোণের প্রেক্ষিতে অতিভুজ, যেহেতু এখানে আই কোণ সমকোণ, তাহলে আই কোণের বিপরীত বাহু কত এইচ জে, তাহলে এখানে অতিভুজ হবে এইচ জে। এরপরে সন্নিহিত বাহু, এখন দেখো এই যে থিটা কোণের প্রেক্ষিতে এইচ যেটা হলো কি অতিভুজ, তাহলে এর সাথে কোন বাহুটা আছে আই জে, তাহলে এখানে সন্নিহিত বাহু হবে আই জে। এরপরে তাহলে বিপরীত বাহু অটোমেটিকলি আমরা তো বুঝতেই পারতেছি আই এইচ, আই এইচ, আই এইচ বা এইচ আই। আবার দেখো ফাই কোণের প্রেক্ষিতে, এই ফাই কোণের প্রেক্ষিতে অতিভুজ যা আছে তাই এইচ জে। এরপরে সন্নিহিত বাহু, ফাই কোণ তৈরি হয়েছে আই এইচ এবং এইচ জে দ্বারা, এইচ জেটা হলো অতিভুজ, তাহলে আই এইচটা কি হবে সন্নিহিত বাহু। এরপরে বিপরীত বাহু, তাহলে এই ফাই কোণের বিপরীত বাহু আই জে, ঠিক আছে। তাহলে আমরা এইভাবে এই সূক্ষ্মকোণের প্রেক্ষিতে বিভিন্ন ত্রিকোণমিতি অর্থাৎ বিভিন্ন বাহুর অনুপাতগুলো আমরা বাহুর মানগুলো আমরা বের করব। তো এখন আমরা জানি যে ত্রিভুজ যত বড় হোক আর ছোট হোক, দুটি সদৃশ ত্রিভুজের অনুপাতগুলো সবসময় সমান, এই জিনিসটা সবসময় খেয়াল রাখবে। দুটি সদৃশ ত্রিভুজের বাহুগুলোর অনুপাত সবসময় সমান, অর্থাৎ অনুরূপ বাহুগুলোর অনুপাত সবসময় সমান, এই কথাটা মনে রাখবে। এখন আমরা আসলে আমরা জানি ত্রিভুজের মোট বাহু আছে তিনটা, এই তিনটা বাহু থেকে দুইটা করে নিয়ে মোট আমরা 6 ভাবে সাজাতে পারি। এই 6 ভাবে সাজানোর জন্য আমরা ত্রিকোণমিতিতে আমরা 6টা অনুপাত ব্যবহার করি, সেই অনুপাতগুলোর মান এখন আমি লিখবো। এখন আমরা লিখবো
তো প্রথমেই আছে সাইন থিটা, অর্থাৎ থিটা কোণের প্রেক্ষিতে সাইন, থিটা কোণের প্রেক্ষিতে সাইন থিটা সমান সমান এই থিটা কোণের প্রেক্ষিতে বিপরীত বাহু ডিভাইডেড বাই অতিভুজ। তারপরে কস থিটা অর্থাৎ কোসাইন থিটার সংক্ষিপ্ত রূপ কস থিটা, কস থিটাকে লেখা যায় সন্নিহিত বাহু ডিভাইডেড বাই অতিভুজ। এরপরে ট্যানজেন্ট থিটা সংক্ষিপ্ত রূপ হলো ট্যান, ট্যান থিটা সমান সমান বিপরীত বাহু ডিভাইডেড বাই সন্নিহিত বাহু। এরপরে এই সাইন থিটার আবার বিপরীত অনুপাত, এটা হলো কোসেকেন্ড থিটা, কোসেকেন্ড থিটাকে কোসেক থিটা বলে। তাহলে কোসেক থিটাকে আমরা লিখতে পারি সাইনের বিপরীত যেহেতু, তাহলে লিখতে পারি অতিভুজ ডিভাইডেড বাই বিপরীত বাহু, বিপরীত বাহু। এরপরে কস থিটার বিপরীত অনুপাতের নাম হলো সেক থিটা, সেক থিটা হলো তাহলে অতিভুজ ডিভাইডেড বাই সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু। এরপরে ট্যান থিটার বিপরীত বাহুর নাম হলো কোট্যানজেন্ট থিটা, কোট্যানজেন্ট থিটাকে সংক্ষেপে বলে কট। তাহলে কট থিটা ইকুয়াল টু সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু ডিভাইডেড বাই বিপরীত বাহু, বিপরীত বাহু। আচ্ছা, এখন আমি তোমাদের একটা চিত্রের মাধ্যমে, এইটাই কিন্তু চিত্র আসলে এক এক চিত্র, অনেক চিত্র অনেক রকম হতে পারে, কিন্তু মেন জিনিস কিন্তু এইটা। তুমি যদি এই জিনিসটা মানে মনে রাখতে পারো, তাহলে এখন মনে করো যে ফিগার তো এক এক জায়গায় এক এক রকম হতে পারে, কিন্তু এটা হলো কনস্ট্যান্ট, এটা মনে রাখতে হবে। আর তোমার ফিগারে এক এক জায়গায় এক এক মান হতে পারে, কিন্তু তোমার এই বিপরীত বাহু, অতিভুজ, সন্নিহিত বাহু বাই অতিভুজ এগুলি কিন্তু মনে রাখতে হবে, না হলে কিন্তু তুমি পারবে না। তাহলে এখন আমরা একটা চিত্র আঁকাই। মনে করি এ বি সি একটা সমকোণী ত্রিভুজ, এখানে এই সি কোণটা হলো থিটা। তাহলে আমরা এখন দেখো এইগুলোকে আমরা যদি এই জ্যামিতিক বা মানে সমকোণী ত্রিভুজের বাহু হিসেবে লিখি, একটা চিত্রের মাধ্যমে লিখি, তাহলে লিখতে পারি থিটা কোণের প্রেক্ষিতে বিপরীত বাহু কত এ বি, আর অতিভুজ হলো কত এসি। এরপরে কস থিটা, তাহলে কস থিটা সন্নিহিত বাহু বিসি, আর অতিভুজ হলো এসি। এরপরে ট্যান থিটা এই বিপরীত বাহু ডিভাইডেড বাই সন্নিহিত বাহু, অর্থাৎ এ বি ডিভাইডেড বাই বিসি। আর এখন আমরা কোসেক থিটা শুধু উল্টা দেব, অর্থাৎ এখানে লাগবো কত এই এসি ডিভাইডেড বাই এ বি। তারপরে এখানে আমরা কত লাগবো এসি ডিভাইডেড বাই বিসি, আর এখানে কত লাগবো কট থিটা অর্থাৎ বিসি বাই এবি, বিসি ডিভাইডেড বাই এবি। ওকে, তাহলে আমরা এই ত্রিকোণমিতিক যে ছয়টা অনুপাত, এই ছয়টা অনুপাতকে কিভাবে প্রকাশ করা হয় সেটা আমরা ক্লিয়ার করলাম। ঠিক আছে, এখন আমরা একটা অঙ্কে চলে যাব। আচ্ছা, অঙ্কে যাওয়ার আগে আমি তোমাদের সূত্রগুলি ক্লিয়ার করে দিই। অর্থাৎ মোট মনে রাখবা যে তোমাদের এই ত্রিকোণমিতির 9.1-এর জন্য তোমাদের মোট 20টা সূত্র মুখস্থ রাখতে হবে, এবং 20টা সূত্র তোমার ভবিষ্যতে অনেক কাজে লাগবে, এবং যারা সায়েন্সে পড়ো তাদের উচ্চতর গণিতে অনেক কাজে লাগবে। তো আমি আজকে তোমাদের এই 20টা সূত্র কীভাবে আসে সেটা আমি প্রমাণ করে দিচ্ছি। এখানে আমরা দেখতেছি যে সাইন থিটা এবং কোসেক থিটা পরস্পরের বিপরীত। আমরা জানি যে কোনো সংখ্যা এবং তার গুণাত্মক বিপরীত সংখ্যার গুণফল হয় 1। এখানে সাইন থিটার গুণাত্মক বিপরীত হলো কোসেক থিটা। তাহলে আমরা বলতে পারি যে 1 নম্বর
যে এই সাইন থিটা ইন্টু কোসেক থিটা ইকুয়াল টু 1, যেহেতু সাইন থিটা এবং কোসেক থিটা পরস্পরের বিপরীত, তাহলে আমরা এইখান থেকে আমরা দুইটা সিদ্ধান্ত আসতে পারি। একটা হলো কি সাইন থিটা ইকুয়াল টু কত 1 ডিভাইডেড বাই কোসেক থিটা, এবং 2 নম্বর আমরা বলতে পারি যে কোসেক থিটা ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই সাইন থিটা। একই প্রসেসে আমরা বলতে পারি যে কস থিটা ইন্টু সেক থিটা ইকুয়াল টু 1। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কি সিদ্ধান্ত আসতে পারি? 1 নম্বর যে কস থিটা ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই সেক থিটা, আর 2 নম্বর আমরা বলতে পারি যে সেক থিটা ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই কস থিটা। 3 নম্বর ট্যান থিটা ইন্টু কট থিটা ইকুয়াল টু 1, তাহলে আমরা বলতে পারি 1 নম্বর যে ট্যান থিটা ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই কট থিটা, এবং 2 নম্বর এই কট থিটা ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই ট্যান থিটা। তাহলে আমরা এখানে মোট 9টা সূত্র পেলাম। দেখো 1 2 3 4 5 6 7 8 9, এই 9টা সূত্র। আর একটা বিশেষ সূত্র অনেক সময় কাজে লাগে, সেটা হলো কি, দেখো আমরা জানি যে এই ট্যান থিটা সমান সমান কত, ট্যান থিটা সমান সমান আমরা এখানে লিখতে পারি কত, এ বি ডিভাইডেড বাই বিসি। তো আমরা এক কাজ করি, এই লব আর হরকে এসি দ্বারা ভাগ করি, তাহলে এই এ বি ডিভাইডেড বাই এসি আর এখানে বিসি ডিভাইডেড বাই এসি। খেয়াল করো এই এ বি বাই এসি সমান সমান কত, সাইন থিটা, আর বিসি বাই এসি সমান সমান কত, কস থিটা। তার মানে আমরা বলতে পারি অতএব এই ট্যান থিটা ইকুয়াল টু কত, সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা। একইভাবে আমরা যেহেতু ট্যান থিটার বিপরীত হলো কট থিটা, তাহলে আমরা বলতে পারি যে অতএব তাহলে কট থিটা ইকুয়াল টু কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা। তাহলে আমরা আরও মোট 2টা সূত্র পেলাম, এখানে ছিল 9টা আর এখানে 2টা, মোট হলো কয়টা, 11টা সূত্র। আর আমাদের এখন বাকি থাকলো কয়টা, 9টা। চিত্রটা আঁকায় নেই, এ বি সি, এখানে হলো থিটা, এটা হলো সমাকলন। আচ্ছা খেয়াল করো, আমরা জানি পিথাগোরাসের সেই বিখ্যাত উপপাদ্য যে কি বলতে পারি, সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর 2 বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান। তাহলে আমরা এখানে বলতে পারি যে দেখো এই এসি স্কয়ার ইকুয়াল টু কত, এ বি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। এই এসি স্কয়ার ইকুয়াল টু এ বি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, এটা আমরা মনে করি সমীকরণ নম্বর 1। এখন আমরা এক কাজ করি, এই 1 নম্বর সমীকরণের উভয় পক্ষকে এই আর কি আমরা যে কোনো অর্থাৎ 3টে বাহুর বর্গ দ্বারা ভাগ করে দেবো। তাই 3টে বাহুর বর্গ দ্বারা ভাগ করার জন্য আমরা প্রথমেই কি করব, এই এসি স্কয়ার দ্বারা উভয় পক্ষকে ভাগ করি। ঠিক আছে, তাহলে ভাগ করলে কি হবে, 1-এর উভয় পক্ষকে এসি স্কয়ার দ্বারা ভাগ করে পাই। তাহলে এসি স্কয়ার ডিভাইডেড বাই কত, এসি স্কয়ার ইকুয়াল টু এ বি স্কয়ার ডিভাইডেড বাই এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার ডিভাইডেড বাই এসি স্কয়ার। তাহলে এসি স্কয়ারকে এসি স্কয়ার দ্বারা ভাগ করলে কত পাবো, 1, আর এ বি স্কয়ার বাই এসি স্কয়ার, তাহলে এটাকে লিখতে পারি এ বি ডিভাইডেড বাই এসি হোল স্কয়ার প্লাস এখানে লিখতে পারি বিসি ডিভাইডেড বাই এসি হোল স্কয়ার, বা 1 ইকুয়াল টু এ বি বাই এসি সমান সমান কত, সাইন থিটা, তার সাইন থিটার বর্গ আছে, তাহলে কত হবে, সাইন স্কয়ার থিটা প্লাস বিসি বাই এসি, বিসি বাই এসি সমান সমান কত, কস থিটা, তাহলে এটাকে লিখতে পারি কত, কস স্কয়ার থিটা। তার মানে আমরা বলতে পারি অতএব এই সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে আমরা কি কি সিদ্ধান্তে আসতে পারি, 1 নম্বর যে সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস কস স্কয়ার থিটা, আর 2 নম্বর আমরা বলতে পারি যে কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস
সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, এই একটা সূত্র পেলাম। এখন আবার তাহলে গেল আরো 3টা সূত্র। আবার একের উভয় পক্ষকে আমরা ভাগ করলাম হলো এসি স্কোয়ার, এবার ভাগ করবো হলো এ বি স্কোয়ার দ্বারা। তাহলে এ বি স্কোয়ার দ্বারা ভাগ করলে আমরা পাবো যে এসি স্কোয়ার ডিভাইডেড বাই এ বি স্কোয়ার ইকাল টু এ বি স্কোয়ার ডিভাইডেড বাই এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ডিভাইডেড বাই এ বি স্কোয়ার। তা আমরা এটাকে লিখতে পারি এসি ডিভাইডেড বাই এ বি হোল স্কোয়ার, আর এখানে এই এ বি স্কোয়ার বা এ বি স্কোয়ার এটাকে লিখতে পারি, এর কাটে গেল 1 প্লাস বিসি ডিভাইডেড বাই এ বি হোল স্কোয়ার। এখন দেখো এসি বাই এ বি সমান সমান কত? এসি বাই এ বি সমান সমান হলো কোসেক থিটা। তাহলে এখানে লিখতে পারি যে কোসেক স্কোয়ার থিটা সমান সমান 1 প্লাস বিসি বাই এ বি, বিসি বাই এ বি সমান সমান কট থিটা, অর্থাৎ এটাকে লিখতে পারি কট স্কোয়ার থিটা। তার মানে আমরা বলতে পারি অতএব এই কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকাল টু 1। তাহলে এখান থেকে আমরা কি কি সিদ্ধান্তে আসতে পারি? একটা সিদ্ধান্ত তো চলে আসছে, অর্থাৎ 1 নম্বর এই কোসেক স্কোয়ার থিটা ইকাল টু 1 প্লাস কট স্কোয়ার থিটা, আর 2 নম্বর আমরা বলতে পারি যে কট স্কোয়ার থিটা ইকাল টু কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1। ঠিক আছে, তাহলে আরও চলে আসলো 3টা। তাহলে আমাদের মোট কত? প্রথমে ছিল 11, তারপরে 3 14, তারপরে 3 17, তাহলে আর বাকি আছে 3টা। এখন আমরা আবার কি করব? এই একের উভয় পক্ষকে আমরা একবার এসি স্কোয়ার দ্বারা ভাগ করছি, আবার এবি স্কোয়ার দ্বারা ভাগ করছি। এখন ভাগ করব কি দ্বারা? বিসি স্কোয়ার দ্বারা। তাহলে বিসি স্কোয়ার দ্বারা ভাগ করলে কি লিখতে পারি? বিসি স্কোয়ার। তাহলে এই এসি স্কোয়ার ডিভাইডেড বাই বিসি স্কোয়ার ইকাল টু এ বি স্কোয়ার ডিভাইডেড বাই বিসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ডিভাইডেড বাই বিসি স্কোয়ার। তাহলে এটাকে লিখতে পারি এসি ডিভাইডেড বাই বিসি হোল স্কোয়ার ইকাল টু এ বি ডিভাইডেড বাই বিসি হোল স্কোয়ার, আর বিসি স্কোয়ার কেটে গেলে থাকে কত? 1। এখন দেখো এই এসি বাই বিসি সমান সমান কত? এসি ডিভাইডেড বাই বিসি, এসি ডিভাইডেড বাই বিসি সমান সমান সেক থিটা। তাহলে এটাকে লিখতে পারি সেক স্কোয়ার থিটা ইকাল টু এ বি বাই বিসি সমান সমান কত? ট্যান থিটা। তাহলে এটাকে লিখতে পারি কত? ট্যান স্কোয়ার থিটা প্লাস হলো কত? 1। তার মানে অতএব আমরা বলতে পারি যে অতএব এই সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। ঠিক আছে, তাহলে একইভাবে আমরা তো একটা সিদ্ধান্তে চলে আসছে, অর্থাৎ এই সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু ট্যান স্কোয়ার, অর্থাৎ 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, আর 2 নম্বর হলো ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা মাইনাস 1। তাহলে আরও 3টায় মোট 20টা। তোমাদের ত্রিকোণমিতি যদি ক্লিয়ারলি শিখতে চাও এবং জানতে চাও, তাহলে তোমাদের এই 20টার সূত্র অবশ্যই মুখস্থ রাখতে হবে, আদারওয়াইজ তোমরা কিন্তু কিছুই পারবে না। আশা করি সবাই বুঝতে পেরেছো ক্লাসটা কেমন হয়েছে তা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভুল হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে, আর সবাই নিয়মিত পড়াশোনা করবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।